বিয়ের দুদিন যেতে না যেতেই বইয়ের আঁচলের তলায় বাধা পড়ে গেল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে নিয়ে যখন সার্থক নিজের বাড়িতে গিয়ে ওঠে, ঠিক সেই মুহূর্তে বরণের পর্ব শেষ হওয়া মাত্রই সার্থককে পিস্তুত বোনেরা সকলে মিলে যখন গেট ধরে, ঠিক সেই মুহূর্তেই সার্থকের পিস্তুত বোনেরা বলতে থাকে যে দাদাভাই, এত সহজতে তুই তোর বাড়িতে ঢুকতে পারবি না, কারণ এই যাত্রায় তুই তোর বউকে নিয়ে বাড়িতে প্রথমবারের মতো প্রবেশ করছিস, তাই এখন আমাদেরকে তো অবশ্যই কিছুটা টাকা দিতে হবে আমাদেরকে খুশি করার জন্য। কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে মানে তোরা কি মশকরা করছিস নাকি আমার সাথে? আমি আমার বাড়িতে ঢুকবো, তাও আবার তোদের পারমিশন নিয়ে? আর যাই হোক না কেন, আমার এত দুর্দিন চলে আসেনি ওদিকে। এই কথা বলা মাত্র সকলে মিলে স্রোতকে চেপে ধরে বলতে থাকে যে কি বৌদি, এখন তুমি তোমার স্বামীকে বলবে টাকাগুলো দিতে ভালো ভালো, নাকি আমরা ঠিক মতো করে নিজেদের মতো করে আদায় করে নেবো বলো তো? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আচ্ছা স্যার, আপনি তো রুক্ষ সূক্ষ্ম কেন হচ্ছেন বলুন তো? হাজার হোক আপনি বউ নিয়ে তো প্রথমবারের মতন এই বাড়িতে প্রবেশ করছেন, তাই না? সেই জিনিসটা তো আপনাকে মাথায় রাখতে হবে। আর এটা তো আপনার বোনেদের অধিকার, আপনার উপরে যদি এখন সেই অধিকারটা ফলিয়ে ওরা কিছুটা টাকা চেয়েও থাকে আপনার কাছ থেকে, আবদার করেই তো নিচ্ছে, চুরি করে তো নিচ্ছে না, তাহলে আপনার দিদি এত কেন বাচ্ছে বলুন তো? আপনি এতটা কিপটুস কেন বলুন তো? তখন এই কথা বলার মতো স্বার্থ বলতে যে একদম মুখে মুখে তর্ক করবে না। তুমি কি মনে করেছো বলো তো? তুমি আমার বউ হয়ে বাড়িতে এসেছো মানে কি তুমি আমার মাথা কিনে নিয়েছো নাকি? তুমি একের পর এক অর্ডার দিয়ে যাচ্ছ, একদম আমার উপরে কিন্তু নিজের জোর খাটানোর চেষ্টা করবে না। আমি কিন্তু ওইরকম হ্যাংলা বর না, ঠিক আছে? তো তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে সেটা সময়ই বলে দেবে সার্থক। আর যাই হোক না কেন, এখন এই বড় বড় কথা যে তুই বলছিস না, দুদিন যেতে না যেতেই দেখবি কি তুই বইয়ের আঁচলের তলায় বাধা পড়ে গিয়েছিস, তখন তোর ঘর থেকেই তোকে আনা যাবে না, জানিস তো? এই কথা বলা মতো সার্থক বলতে থাকছে পিসিমণি সকলের সাথে আমাকে তুমি গুলিয়ে ফেলো না তো, আমি সেরকমটা নয়। এই কথা বলা মতো স্রোত বলতে থাকে যে স্যার, এখনও আপনি কোনো মতে আপনার টাকা খসাবেন না? আপনার কি মনে হয় বলুন তো যে আমি এরকম করে ভারী শাড়ি গয়নাগাটি পরে এখানেই দাঁড়িয়ে থাকবো বলুন তো? স্যার কেন এরকম করছেন বলুন তো? তখন এই কথা বলা মতো সার্থক বলতে থাকে যে দেখো, তোমার যদি প্রবলেম হয় এখানে দাঁড়িয়ে থাকতে, তুমি বরঞ্চ নিজে বাড়ি ফিরে যাও উল্টো পা, আমার তাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি এক পয়সাও ওদের পেছনে দেবো না। তোমার মতন মানুষকে আরাম দেওয়ার জন্য কি আমি এখন এতগুলো টাকাও তাদের হাতে তুলে দেবো নাকি? কথা বলার মতো সার্থকের পিছুতপূর্ণ বলতে থাকে যে দেখো স্রোত, তোমার সামনে দাঁড়িয়ে এরকম কথা বলছে, তাহলে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই যে তোমার প্রতি দাদা ভাইয়ের বিন্দুমাত্র কেয়ার নেই। কথা বলার মতো স্রোত বলতে থাকে যে আমার প্রতি যে সার্থক স্যারের বিন্দুমাত্র কোনো কেয়ার নেই বা আমাকে নিয়ে তার বিন্দুমাত্র চিন্তা নেই, সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু তাই বলে সার্থক স্যার যে এতগুলো লোকেদের সামনে নিজের কতটা কাঞ্জুস সেই প্রমাণ দিবে, সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। ওদিকে স্রোত মনে মনে বলতে থাকে যে স্যার, আপনাকে যদি আমি কিপটা বলে সকলের সামনে হাসাহাসি করি, তাহলে যে আপনি খুব সহজেই টাকাটা দিয়ে দিবেন আপনার বোনেদের হাতে, আমি সেটা খুব ভালো করে জানি। ওদিকে সার্থক বলতে থাকছে তুমি আমাকে সকলের সামনে কিপটে বললে কেন বলো তো? আমি কিপটেমো কী করেছি বলো তো? তুমি কি মনে করছো আমার কাছে টাকা নেই? আমার কাছে অনেক টাকা আছে, আর আমি চাইলে আমার বোনেদেরকে দিয়ে দিতে পারি, তুমি দেখবে? তখন স্রোত বলতে থাকে যে স্যার দিয়ে দেখান, তাহলে সেটা বিশ্বাস করবে। এই কথা বলা মাত্র সার্থক যখন সকলকে দেখানোর জন্য সেই টাকাগুলো বের করে বোনেদের হাতে দিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে সকলে হাসাহাসি করতে থাকে, বলতে থাকে যে সত্যকার অর্থে স্রোত তুমি ম্যাজিক জানো, কারণ তুমি ঠিক কায়দা করে সার্থকের কাছ থেকে টাকাটা আদায় করে নিয়ে দিয়েই দিলে তোমার ননদিনীদেরকে। দেখেছিস তো সার্থক, মেয়েদের চালাকির কাছে তোদের ছেলেদেরকে একটু হলেও মাথা নত করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।